দীর্ঘদিন কোণঠাসা রাজনীতির মাঠেও ছিলেন প্রায় নিষ্ক্রিয় এমন অনেক নেতা এবার রয়েছেন বিএনপির প্রার্থী তালিকায়। তিনশো আসনের প্রার্থী দেওয়ার কথা বললেও সংস্কারের পক্ষের দলের সাথে জোট করার ঘোষণাও দিল এনসিপি। সংকটের দায় বিএনপির, মন্তব্য নেতাদের। নির্বাচন কমিশনের নিবন্ধন পাচ্ছে এনসিপি সহ 3টি নতুন রাজনৈতিক দল। দাবি ও আপত্তি নিষ্পত্তির পর দেওয়া হবে চূড়ান্ত সনদ। বাংলাদেশে উড়োজাহাজ বিক্রিতে এয়ারবাসের কূটনৈতিক তৎপরতা। সংস্থাটির আলোচনা অনুষ্ঠানে ইইউ সহ ইউরোপের প্রায় 4 রাষ্ট্রদূতের উপস্থিতি। সংস্কার প্রকল্প ভোগান্তির কারণ হয়েছে রাজধানীর বাসাবো, মাদারটেক, নদীপাড়াবাসীর। প্রধান সড়কে ধীর গতিতে চলছে ড্রেন ও সুয়ারেজ লাইন নির্মাণের কাজ। এবং নিউ ইয়র্কে মেয়র নির্বাচনের ভোট সম্পন্ন। তরুণ আলোচিত বামদানি জয়ী হলে তহবিল বন্ধের হুঁশিয়ারি ট্রাম্পের। স্বাগত ডিবিসি সংবাদে। দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম, সাথে আছে আমি সুমাইয়া আফরিন শ্রাবন্তী। এবার জানাবো খবরের বিস্তারিত। দীর্ঘদিন ধরে দলে কোণঠাসা, রাজনীতির মাঠেও ছিলেন প্রায় নিষ্ক্রিয় এমন অনেক নেতাও রয়েছেন বিএনপির প্রার্থী তালিকায়। রাজধানীর মাঠ থেকে অনেকটাই দূরে সরে যাওয়া এসব প্রার্থীর আবার ফিরে আসা ভোটের মাঠে শুধু নতুন বার্তাই দিচ্ছে না, বেলাতে হচ্ছে অনেক সমীকরণও। তবে দিন বদলে পালায় বিএনপির প্রার্থী তালিকায় তাদের পেয়ে উজ্জীবিত স্থানীয় নেতাকর্মীরা। বছর 4 আগে খুলনা মহানগর বিএনপির কমিটি ভেঙে দিলে পদ হারান নজরুল ইসলাম মঞ্জু। পরে স্থগিত করা হয় কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক পদ। এরপর থেকেই কোণঠাসা হয়ে পড়েন এই নেতা। তবে দীর্ঘদিন দলের বাইরে থাকা মঞ্জুর উপরেই ভরসা রেখেছে বিএনপি। খুলনা 2 আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী তিনি। সুযোগ হলো আবারও রাজনীতির মাঠে ফেরার। বাইরে থেকে 4 বছর রাজনীতি করা কঠিন সময় আমরা পার করেছি এবং আমরা আশাবাদী ছিলাম যে একসময় দল আমাদের অবশ্যই মূল্যায়িত করবে, কারণ দলের পরীক্ষিত রাজপথের কর্মীদের বাদ দিয়ে বিএনপি রাজনীতি সম্ভব না, এবং সেটাই আমরা প্রমাণ করেছি। আমরা অপেক্ষা করেছি। তার মনোনয়নের খবরে উজ্জীবিত তৃণমূল বিএনপি। খুলনার জনগণ তাকে চায় বিধায় আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তাকেই নমিনেশন দিয়েছেন। মঞ্জু ভাই গণমানুষের নেতা, খুলনা মানুষের ভালোবাসা এত অধিক, তার বিনিময়ে আমাদের দলীয় চেয়ারম্যান তারেক রহমান তার সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। ওনার অনুসারী যারা ছিল বিভিন্ন প্রোগ্রাম তারা পালন করছে এবং সফলভাবে তারা পালন করছে। পটুয়াখালী 1 আসন থেকে বিএনপি মনোনয়ন দিয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও দলের ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরীকে। গত 17 বছরে মামলা মোকদ্দমায় মাঠের রাজনীতিতে ছিলেন নিষ্প্রভ। মনোনয়ন পাওয়ার মধ্য দিয়ে আবারও ফিরছেন সক্রিয় রাজনীতিতে। পটুয়াখালীর 1 আসনের সর্বস্তরের মানুষ বিশ্বাস করে আলাদা আলতাফ হোসেন চৌধুরী আগামী ফেব্রুয়ারি মাসে যে জাতীয় সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনে ভূমিধস বিজয় অর্জন করবে। যে পটুয়াখালীকে একটি আধুনিক পটুয়াখালী বাংলাদেশের মানচিত্রে উপহার দিতে চায় এবং একটা মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত পটুয়াখালী গঠন করতে চায়। 1996 সালে চাঁদপুর 1 আসন থেকে বিপুল ভোটে জয়ী হন এহসানুল হক মিলন। 2001 সালে হারান মহিউদ্দিন খান আলমগীরকে, হন শিক্ষা প্রতিমন্ত্রী। তবে 2008 সালে আওয়ামী লীগ প্রার্থীর কাছে পরাজয়ের পর 2018 সালে মনোনয়ন পাননি। রাজনীতি থেকে অনেকটাই আড়ালে চলে যান মিলন। তবে আসন পুনরুদ্ধারে দল আবারও তাকেই বেছে নিয়েছে। উনি মনোনয়ন পেয়েছেন, এটা অস্বাভাবিক কিছু না, কারণ উনি একজন সফল শিক্ষা প্রতিমন্ত্রী। ওনার বিরুদ্ধে একটা দুর্নীতির মামলা রুজু করতে পারে নাই, এটা নিয়ে আমরা অবশ্যই গর্ব করি। এহসানুল হক মিলন জনগণের সাথে সম্পৃক্ত ছিল এবং দল প্রত্যেকটি অনুসন্ধানভাবে তার খোঁজ খবর নিয়ে দলের মনোনয়নটাকে চূড়ান্ত করেছে। দলকে জেতানোর প্রত্যয় জানান এহসানুল হক মিলন। প্রতিদ্বন্দ্বিতা না থাকলে তো নির্বাচন হলো না। আমরা তো আমি নির্বাচন চাই না, আমরা চাই ব্যাপক প্রতিদ্বন্দ্বিতা হোক এবং জাতীয়তাবাদী দল প্রমাণ করুক যে এই সুদূর প্রসারী চিন্তা ভাবনা নিয়ে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে বাংলাদেশের জাতীয়তাবাদ প্রতিষ্ঠিত করেছেন, তার প্রতিফলন আগামী দিনে বাংলাদেশের জনগণে ঘটবে। রাজবাড়ী 1 আসনে বিএনপি প্রার্থী দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী নওয়াজ মাহমুদ খৈয়ম। 2008 ও 2018 সালে হেরে যাবার পর গত কয়েক বছরে জেলার রাজনীতিতে অনেকটাই কোণঠাসা আছে। আন্দোলন সংগ্রামে না থাকার অভিযোগ অনুযোগও।
তবে অতীত ভুলে আবারও বিএনপিকে ঐক্যবদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন এই নেতা। দেশনেতা জনাব তারেক রহমান তিনি আমাদেরকে নমিনেশন দিয়েছেন, আমি খুব 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 খুশি। সবাই মিলে আগামী জাতীয় সংসদ নির্বাচন করে আমরা দেশটাকে ঠিক করব, গণতন্ত্র পুনরুদ্ধার করব। খালিদ হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। রাজধানীর বাসাবো মাদারটেক নন্দীপাড়া প্রধান সড়কে বহুদিন থেকেই চলছে ড্রেন ও সুয়ারেজ লাইন নির্মাণের কাজ। সেই কাজ শেষ না হওয়ায় পুরো বিষয়টি রূপ নিয়েছে ভোগান্তিতে। অথচ এলাকার পানি নিষ্কাশন সমস্যা সমাধানে এই প্রকল্পটি হাতে নেওয়া হয়। এ নিয়ে কথা বলেন সিটি কর্পোরেশনের কেউ বলেননি। এই দৃশ্য ঢাকা সিটি কর্পোরেশনের ৭৪ নম্বর ওয়ার্ডের। দেখতে উন্নয়নের কাজ মনে হলেও ভোগান্তির শেষ নেই। বাসাবো মাদারটেক থেকে নন্দীপাড়া পর্যন্ত ১৩টি মার্কেটের পাশ দিয়ে প্রধান সড়ক জুড়ে চলছে ড্রেন ও সুয়ারেজ লাইন স্থাপনের কার্যক্রম। ৮ মাস আগে এই উন্নয়ন কাজ শুরু হলেও তা প্রায় ৩ মাস ধরে বন্ধ। রাস্তা জুড়ে খোঁড়াখুড়ি, মাটি জমাট আর পাইপের স্তূপ। আবার কোনো কোনো সড়কে যান চলাচল বন্ধ। এই সড়ক দিয়ে স্কুল বা কলেজগামী শিক্ষার্থীরাই বেশি ভোগান্তিতে পড়ছেন। তো এই রাস্তাটা কাটার কারণে আমাদের যাতায়াতে অনেক সমস্যা হয়, মাদারটেক দিয়ে ঘুরে আসতে হয়, এর জন্য গাড়ি ভাড়াও বেশি দিতে হয়। আমার সাথে আমার বন্ধু বান্ধব 4-5 জন আসতো, তখন এই রাস্তা দিয়ে আসে না, কারণ হলো রাস্তা ভাঙা। যে রাস্তাঘাটের জন্য এই মার্কেটে অনেক আশা পড়তো, কিন্তু এখন আর আশা হয় না। একটু বৃষ্টি হলেই এই সড়ক চলে যায় পানির নিচে, তখন চলাচল করাই অসম্ভব হয়ে পড়ে। স্পেশাল বাচ্চা তো আসতেই চায় না, অনেক কষ্ট করে হেঁটে নিয়ে আসতে হয় আমাদের এই রাস্তাটার জন্য। এবার আসছি, আমার পায়ের এটা গোড়ালিটা উঠে ভেঙে গেছে। এই নন্দীপাড়া ব্রিজের গোড়া কোনো 3 মহিলারে ভইরে পাওয়া ভেঙে গেছে। স্থানীয় বাসিন্দা ব্যবসায়ীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কাজের কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার মেলেনি বলে জানান তারা। দলীয়ভাবে মানববন্ধন হয়েছে, তারপরও আজ পর্যন্ত এটার কোনো সুরাহা পাইনি আমরা। 1 মাসের কাজ আজকে দীর্ঘ 8 মাস হয়ে গেছে। আমরা যে অবস্থায় আছি, ব্যবসা বাণিজ্য নিয়ে, ছেলের সন্তান নিয়ে চলতে পারতেছি। এমন অবস্থা যাইব আমাদের ড্রেন হয়ে সবাই দোকান ছেড়ে চলে যেতে। এই বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে যোগাযোগ করা হলে তারা নানা প্রশাসনিক জটিলতার কথা উল্লেখ করে বিষয়টি এড়িয়ে যান। উন্নয়নের সুফল পেতে সাময়িক ভোগান্তি মেনে নেওয়া গেলেও কাজের দীর্ঘসূত্রতা নিয়ে প্রশ্ন তুলছেন এলাকাবাসী। কর্তৃপক্ষের দ্রুত ও দায়িত্বশীল পদক্ষেপই এখন একমাত্র প্রত্যাশা। মঞ্জুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। কিশোরগঞ্জের করিমগঞ্জে খাল ভরাট করে কৃষি জমির উপর দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে প্রভাবশালী মহলের বিরুদ্ধে। এতে হাওরের শত শত একর জমি চাষাবাদে মারাত্মক প্রভাব পড়ার আশঙ্কা করছেন কৃষকরা। এ নিয়ে উপজেলা প্রশাসনে অভিযোগ দিলে অভিযুক্তকে জরিমানাও করা হয়। তারপরও থেমে নেই খাল ভরাটের কাজ। কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বালিখলা খাল। খালটি উপজেলার বালিয়াপাড়া গ্রাম থেকে বালিখলা বাজারের পাশ দিয়ে ধনু নদীতে মিশেছে। এই খাল দিয়ে বারঘড়িয়া, নিয়ামতপুর ও সুতারপাড়া এলাকার পানি প্রবাহিত হয়ে ধনু নদীতে মিশে। এই খাল দিয়েই বর্ষায় পানি আসে, আবার বৃষ্টি ও হাওরের পানি নেমে যায়। একটি প্রভাবশালী মহল খালের মুখ ভরাট করে কৃষিজমির উপর দিয়ে রাস্তা নির্মাণের উদ্যোগ নেয়। এ নিয়ে অনেকের অভিযোগ, খালটির মুখ বন্ধ করলে সামান্য বৃষ্টিতেই ফসলি জমি ডুবে যাবে, নষ্ট হবে শত শত একর জমির ফসল, আবার শুষ্ক মৌসুমে চাষাবাদের সেচ ও পানি নিষ্কাশন ব্যাহত হবে। আমার বাঁধের ভিতরে জমি আছে, এটা ক্ষতি হবে, বাইরে তো আমার ক্ষতি হবে। বৃষ্টি বাদল হইলে বুড়া এলবো, পানি নামতো না। কিছু মানুষের ছাত্রের জন্য এই কালটা ভরাট করেছে, এই রাস্তা করে রুট করে তো চাইতেছে। পানি থেকে তাহলে জমিন করার কোনো বন্দোবস্তই নাই। বর্ষাকালে পর্যটকবাহী নৌকা চলাচল ব্যাহত হবে, নষ্ট হবে হাওরের প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ। আরেকটা রাস্তা এই দিক দিয়ে আছে, এই রাস্তার কোনো প্রয়োজনই হয় না। পর্যটকরা যে আসে, তারা নৌকা টোকা এই দিক দিয়ে খালে দিয়ে ডুহায় এই দিক দিয়ে পর্যটকরা উঠে ঘোরাঘুরি করে, এগুলো সব নষ্ট হয়ে যাবে। এ নিয়ে উপজেলা প্রশাসনের কাছে মৌখিক ও লিখিত অভিযোগ করার পর জরিমানা করা হয়। তবে রাতে গোপনে খাল ভরাট ও রাস্তা প্রশস্তকরণের কাজ চলমান রয়েছে। 50,000 টাকা জরিমানা করছে, এরপরে এরা সকাল বিকাল গোপনে গোপনে কাজ চালাইতেছে। নিজের জমিতে রাস্তা নির্মাণের কথা জানান অভিযুক্ত আবুল হাশেম। অভিযুক্ত তো শুধু আর জমি না, জমি শুধু ভালিয়াপাড়ার খালটা আমরা যে আমাদের যে জমি আমাদের আর আমরা গ্রামবাসী আছে, কিভাবে আমরা সিদ্ধান্ত করে নেব, এটা আমাদের বিভাগ, কিন্তু অন্য গ্রামে মানুষের বাধা কেন কি করে। আবারও অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা বলছে প্রশাসন। আমরা এই সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি
অভিযোগ প্রাপ্তির পর সরেজমিনে গিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে এবং জরিমানা করা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। ফসল ও পরিবেশ রক্ষায় খাল ভরার কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ হবে এমন চাওয়া সবার। ডিবিসি নিউজ ডেস্ক। সিলেট বিমানবন্দরের সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সরাসরি যুক্ত হচ্ছি আমরা সেখানে। এটাও জরুরি, এটাও গুরুত্বপূর্ণ যাতে মিস না। আমাদের আজ 2 মিনিট লাগতো, তারা তো আটকাই দিল। ভ্রমণ করার জন্য আপনাদেরকে ধন্যবাদ। ফ্লাইট নাম্বার 432 announces its departure to Dhaka. Honorable passenger requested to board the aircraft. Thank you for stay with Air Staff. আমরা বলছিলাম যে সিলেট অনেকগুলা সমস্যায় জর্জরিত, আর কারেন্ট সমস্যাটা সবচেয়ে বড় হচ্ছে ঢাকার সাথে আমাদের যোগাযোগ। বিশেষ করে আমাদের যে মহাসড়ক রয়েছে, সেই মহাসড়ক এখন একটা ঝুঁকিপূর্ণ মহাসড়কে পরিণত হয়েছে। এই ব্যাপারে সিলেট পার্টি আওয়াজ তুলেছেন। আমাদের একটা প্রতিনিধি দল যোগাযোগ মন্ত্রণালয়ের সাথে দেখা করেছে, কথা বলেছে। আমাদের আওয়াজ ইনশাআল্লাহ আরো উচ্চকিত হবে। আমরা দাবি করি যে যত তাড়াতাড়ি সম্ভব এই দুর্ভোগগুলা দূর করে ঢাকার সাথে স্বস্তিদায়ক যোগাযোগ যেন আমাদেরকে করার সুযোগ করে দেওয়া হয়। এছাড়াও আরো অনেকগুলো সমস্যা রয়েছে, সেই সমস্যার ব্যাপারে ইনশাআল্লাহ যথাসময়ে আমরা অ্যাড্রেস করব, কথা বলবো এবং দাবি আদায়ে জামাতে ইসলামী সিলেটবাসীর সাথেই থাকবে, ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি যেন দেশ এবং জাতির খেদমতে নিজের কর্তব্যটুকু যথাযথভাবে পালন করতে পারি। নতুনভাবে আবার যে দায়িত্ব আসলো, আল্লাহ যেন এই দায়িত্ব আমার জন্য সহজ করে দেন এবং দেশ এবং জাতির কল্যাণে যেন আল্লাহ আমার এই দায়িত্ব পালনকে কবুল করেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী হস্তশিল্পের অন্যতম প্রতীক মণিপুরী শাড়ি। শত বছরের ঐতিহ্য, রং আর নকশায় ভরপুর এই পোশাক সম্প্রতি পেয়েছে জিআই স্বীকৃতি। কিন্তু সেই স্বীকৃতির মর্যাদা এখন প্রশ্নের মুখে, কারণ বাজারে ছড়িয়ে পড়েছে নিম্নমানের নকল মণিপুরী শাড়ি। এতে বিপাকে প্রকৃত তাঁতিরা, সেই সাথে হারাচ্ছে ঐতিহ্যের জৌলুস। রঙিন সুতা, কাঠের তাঁত আর কারিগরের ব্যস্ত হাত, এভাবে বোনা হয় মণিপুরী শাড়ি। এই শিল্প শুধু পোশাক নয়, বহন করে একটি জাতিগোষ্ঠীর ইতিহাস ও সংস্কৃতি। প্রজন্মের পর প্রজন্ম ধরে তাঁতিরা তাদের ঘরে বসে বুনে চলেছেন রঙের নকশায় গাঁথা ঐতিহ্য। আমাদের একটা শাড়ি 1 সপ্তাহ লাগে। মেশিন ভার হয়েছে, আমাদের হাতে কাজটা বিলুপ্ত হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এখন নকল শাড়ি বারবার করে দুটা শাড়ি আমরা মনে করো 6000 যে পেতাম, 6000 অনুমানিক পায় না। সম্প্রতি মণিপুরী তাঁতের শাড়ি বাংলাদেশের জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে, কিন্তু এখন যে কেউ দেশের যে কোনো জায়গায় মণিপুরী শাড়ি বানিয়ে বিক্রি করছে। এতে লোকসানের মুখে পড়ছেন প্রকৃত মণিপুরী তাঁতিরা। যখন থেকে মণিপুরী নামে যে নকল শাড়িগুলো চলে আসছে, তখন থেকে আমাদের বিক্রিটা অনেক কমে গেছে। আইনও বলা আছে যে অন্য কোনো জেলায়, অন্য কোনো প্রতিষ্ঠান এই শাড়িটা করতে পারবে না। অন্যান্য এলাকায় প্রোডাকশন করে নিয়ে এসে ওনাদের নামে বিক্রি করা হয়। আমাদের আপত্তিটা এখানে। হাতে বোনা শাড়ি যেখানে তৈরি হয় 3 দিনে, সেখানে বাজারে মেশিনে বানানো একই নকশার কাপড় আসছে কয়েক ঘন্টায়। দামও তুলনামূলক কম, ফলে ক্রেতারা সহজে বিভ্রান্ত হচ্ছেন। রংপুর আমার ফ্যাক্টরি আছে, কিন্তু এই রংপুরের মাল আমি আদমপুর আনবো কিনা, রংপুরের মাল আমি আদমপুর আনি না। তবে যারা মেশিন দেখো, এরা প্রয়োজনে রংপুর যাওয়ার পরে দেখো হাতে করা হয় না, মেশিনে করা হয়। মণিপুরী শাড়ির উৎপত্তি সিলেট অঞ্চলে বসবাসরত মণিপুরী সম্প্রদায়ের হাত ধরে, যাদের বেশিরভাগের বাস মৌলভীবাজারের কোমলগঞ্জ উপজেলায়। সেই ঐতিহ্যের জৌলুস ফিরিয়ে আনার আশ্বাস জেলা প্রশাসনের। ভবিষ্যতে সরকারের আরও পরিকল্পনা আছে এই ক্ষুদ্র নিগোষ্ঠী যাতে তাদেরকে সামনে প্যাট্রোনাইজ করে সামনের দিকে অগ্রসর করার জন্য, তারা যাদের পণ্যকে যাতে তারা মার্কেটিং করতে পারে, এ বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হবে। বর্তমানে দেশে প্রায় 10,000-এর বেশি মণিপুরী তাঁতি পরিবারের জীবন চলে এই শিল্পের উপর। নকল পণ্যের দৌরাত্ম্যে এরই মধ্যে অনেকেই বদলে ফেলছেন পেশা। ডিবিসি নিউজ ডেস্ক।
মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে শেষ হলো অঙ্গরাজ্য ও স্থানীয় নির্বাচনের ভোট গ্রহণ। স্থানীয় সময় রাত 9টায় শেষ হয় ভোট গ্রহণ। এর আগে সকাল 6 থেকে খুলে দেওয়া হয় ভোট কেন্দ্র। এই নির্বাচনের সবচেয়ে আলোচনায় আছে নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচন। সেখানে ইতিহাস গড়ার সাথে এগোচ্ছেন 34 বছর বয়সী জোহরান মামদানি। তিনি শহরের 1 শতাব্দীর মধ্যে সবচেয়ে তরুণ মেয়র হওয়ার লক্ষ্যে লড়ছেন। ডেমোক্র্যাট সমাজতন্ত্রী মামদানি জিতলে নিউ ইয়র্ক ফেডারেল অর্থায়ন কেটে দেওয়ার হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমো ও রিপাবলিকান কার্টিস লিওয়া। অন্যদিকে ভার্জিনিয়ায় ডেমোক্র্যাট প্রার্থী অ্যাবিগেইল স্পেইনবার্গার জয় পেয়েছেন গভর্নর নির্বাচনে। রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী উইনসম আর্ল সিয়ার্সকে হারিয়ে প্রথম জয় পায় ডেমোক্রেটিক দল। নিউ জার্সিতে গভর্নর নির্বাচন শেষে চলছে ভোট গণনা, আর ক্যালিফোর্নিয়ায় ভোট হচ্ছে রাজ্যের কংগ্রেশনাল জেলার পুনর্নির্ধারণে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম বড় নির্বাচনী পরীক্ষায় অংশ নিয়েছেন কোটি কোটি ভোটার। মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যে বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন 3 জন। লুইসভিল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ার কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয় ইউপিএস কার্গো বিমানটি। কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের উপর আছড়ে পড়ে বিমানটি। দমকল ও উদ্ধারকর্মীরা জানিয়েছেন বেশ কয়েকজন এখনও নিখোঁজ রয়েছেন। স্থানীয় মেয়র জানান বিমানটিতে বিপুল জ্বালানি ছিল, যা আগুনের তীব্রতা আরও বাড়িয়ে দেয়। ইউপিএস এর পক্ষ থেকে জানানো হয়েছে 3 জন ক্রু ছিলেন বিমানে। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে ইউপিএস ফ্লাইটটি হাওয়াইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। পারস্যের প্রতিকৃতি থেকে শুরু করে মার্কিন বারবিডল। কি নেই এখানে? বলছি ইরানের ভিন্নধর্মী আকর্ষণ তেহরান টয় মিউজিয়াম অ্যান্ড ক্যাফের কথা। পুরনো বাড়ি সংস্কার করে শিশুদের শৈশবের স্মৃতি আর ইতিহাসের স্পর্শে গড়ে তোলা হয়েছে জাদুঘরটি, যা দর্শকদের ফিরিয়ে নেয় দারুণ সব স্মৃতিতে। তেহরানে টয়েজ মিউজিয়াম বা খেলনার জাদুঘর, যার এক কোণে কাচের বাক্সে প্রাচীন পারস্যের এক মাটির পশুর প্রতিকৃতি, পাশে সারিবদ্ধভাবে সাজানো কাঠের তৈরি রাশিয়ান ম্যাট্রিয়স্কা ডল, গালে লাল আভা, সাথে ঐতিহ্যবাহী পোশাক। যেন অন্য যুগের গল্প বলতেই এখানে তারা। এর ঠিক বিপরীত দিকের তাকেই ঝলমল করছে সোভিয়েত আমলের রঙিন টিনের গাড়ি। জাদুঘরের আরেক পাশে কাঠের তৈরি আলী ভার্জে বা লাফানো আলীর সামনে শিশুদের ভিড়। সুতো টানলেই যেন পুতুলটি হয়ে ওঠে জীবন্ত। জাদুঘরের প্রতিষ্ঠাতা 46 বছর বয়সী শিশু শিক্ষা বিষয়ক গবেষক আজাদে বায়াত নানা দেশ থেকে সংগ্রহ করেছেন 2000-এরও বেশি খেলনা। 6 বছর সংস্কার কাজ শেষে গেল বছর জনসাধারণের জন্য খুলে দেন এ জাদুঘর। শিশুদের আনন্দ দিতেই এই জাদুঘর তৈরির উদ্যোগ। ভেবেছিলাম শুধু শিশু কিশোরেরাই এই খেলনা দেখতে আসবে, এখন বড়রাও আসেন। 80 দশকের প্রাথমিক ভিডিও গেম আটারি কনসোলের একটি সংস্করণও রয়েছে প্রদর্শনীতে। এমনকি পশ্চিমা প্রভাবের প্রতীক হিসেবে একসময় নিষিদ্ধ আমেরিকান বারবিডলও শোভা পেয়েছে জাদুঘরে। জনপ্রিয়তা দেখে স্থানীয় সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে সারা ও দারা নামের জোড়া পুতুল তৈরি করে ইরান সরকার। এখানে এসে মনে হয় যেন শৈশবে ফিরে গেছি। প্রতিটি খেলনা আমাদের ইতিহাস আর সংস্কৃতির গল্প বলে। সারা ও দারা পুতুল নিয়ে সে সময় প্রচুর উন্মাদনা ছিল। তেহরান টয় মিউজিয়াম শুধু একটি প্রদর্শনী কেন্দ্র নয়, এটা এমন এক সাংস্কৃতিক সংযোগস্থল যেখানে অতীতের স্মৃতি আর বর্তমানের সৃজনশীলতা মিলেমিশে একাকার। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। নেত্রকোনা 3 আসনে ডক্টর রফিকুল ইসলাম হিলালি বিএনপি থেকে মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল করেছেন নেতাকর্মীরা। মঙ্গলবার দুপুরে নেত্রকোনার আটপাড়া, তেলিগাতি ও কেন্দুয়া পৌর শহরে এই মিছিল অনুষ্ঠিত হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপি মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম হিলালিকে মনোনয়ন দেয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় তিনি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে নেত্রকোনা 3 আসনে বিএনপির বিজয় নিশ্চিতের প্রত্যয় ব্যক্ত করেন। ধানের শীষ মনোনয়ন দেওয়ার পর আমাদের নেত্রকোনা 5টা আসনেই কিন্তু সকলকে গ্রহণ করে নিয়েছে আমাদের নেতা কর্মী সকলেই স্বতঃস্ফূর্ততার সঙ্গে। এখানে কোথাও কোনো বিক্ষোভ হয় নাই, প্রত্যেক প্রার্থীর সপক্ষে মিছিল হয়েছে। তার মানে জনগণের যে ইচ্ছা এটাই প্রতিফলিত হয়েছে মনোনয়নের মাধ্যমে।
জাতীয় নাগরিক পার্টি কোনো পরনির্ভরশীল রাজনীতি করতে আসেনি বলে মন্তব্য করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। মঙ্গলবার রাতে পঞ্চগড়ের তেঁতুলিয়ার তেঁতুলতলায় এক পথসভায় অংশ নিয়ে তিনি এই কথা বলেন কারো সঙ্গে জোট বা অ্যালায়েন্স হবে কি না এটা পরবর্তী বিষয়। আরও বলেন, আগামী 30 নভেম্বরের মধ্যে দেশের ইউনিয়নের পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে আহ্বায়ক ওয়ার্ড কমিটি গঠন করা হবে। একটা গোয়েন্দা সংস্থা আয়না ঘরে এর কয়েকজন সদস্য এইরকম দুর্ধর্ষশীল 18-20 কোটি মানুষের অধিকারের চেয়ে কখনো একটা দল বড় হইতে পারে না। এই জন্য অনুরোধ, আমরা যেই দলের হই না কেন, গণভোটের দিন ওই জুলাই সনদে আমরা যেন জুলাই সনদের পক্ষে হ্যাঁ ভোট দিই। সুনামগঞ্জের ধোপাজান চলতি নদীতে 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে শুরু হয়েছে বালু লুটের মৎসব। প্রতিদিন শত শত বালখেট ও নৌকা ঢুকে অবাধে চলছে বালু উত্তোলন ও পরিবহন। এতে নদীতে বিলীনের শঙ্কায় নদী তীরবর্তী 20টি গ্রামের ঘরবাড়ি সহ বিভিন্ন স্থাপনা। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর কথা বলছেন জেলা প্রশাসক। ভারতের মেঘালয় পাহাড় থেকে নেমে আসা ধোপাজান চলতি নদী সুনামগঞ্জের প্রবেশ মুখে জেলার একমাত্র বালু মিশ্রিত পাথর কোয়ারি। এ নদীর উপর নির্ভরশীল জেলার 15টি গ্রামের লক্ষাধিক মানুষ। তাদের জীবিকা আর পরিবেশ রক্ষায় 2018 সালে বালু উত্তোলন বন্ধের আদেশ দেন আদালত। কিন্তু 5 আগস্টের পর আবারও তৎপর হয়ে ওঠে বালু উত্তোলনকারীরা। জানা গেছে, একটি বেসরকারি সংস্থার নির্দেশেই নদী থেকে উত্তোলন করা হচ্ছে বালু। ঢাকা সিলেট মহাসড়ক উন্নয়ন প্রকল্পের জন্য নামমাত্র 1 কোটি টাকা রাজস্বের বিপরীতে 1 কোটি 21 লাখ ঘনফুট বালু তোলার জন্য একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে অনুমতি দিয়েছে বিআইডব্লিউটিএ। অভিযোগ, শর্ত ভেঙে রাতের আধারে চলছে বালু লুট। 1000 নৌকা দিনে লাইতে চলতেছে, নিচে দিলে কিছু মানে না, এই বোমা লাগাইয়া বালু নিতে আসে। খালি ঘরবাড়ি ক্ষতি হওয়ার আশঙ্কা না, আস্তা এলাকার ক্ষতি হওয়ার আশঙ্কা আছে। সড়ক ও জনপদ বিভাগের সুপারিশে নদী থেকে বালু তোলা হলেও পাথর কোয়ারিতে উত্তোলনের অনুমতি দেয়া হয়নি বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। পাথর কোয়ারি বাদ দিয়ে আমরা আমাদের যেখানে আমাদের হাইড্রোগ্রাফিক সার্ভে করছে ওই দাগগুলোতে আমরা বালি খননের অনুমোদন দিয়েছি। সেটা আবার জনস্বার্থে ঢাকা সিলেট হাইওয়ে 6 লেনের উন্নয়ন কাজ হচ্ছে, এই কাজের জন্য। সরকারি সংস্থার এমন সিদ্ধান্তে হতবাক পরিবেশবাদীরা। সরকারি সংস্থা কিভাবে একেবারে স্থানীয়দের সাথে পরামর্শ না করে কিংবা এই অবস্থাটা বিবেচনা না করে এরকম একটা সিদ্ধান্ত নিল, সেটাই আসলে আমাদের কাছে একটা বিস্ময়কর বিষয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও সাড়া মেলেনি। নীরব দর্শকের ভূমিকায় জেলা প্রশাসন। সরকারি একটা প্রতিষ্ঠান দপ্তর অনুমোদন দিয়েছে, এই কারণে যাদের বলা দরকার, যেটা আমি তাদেরকে বলেছি, এই কারণে পরবর্তী কোনো ব্যবস্থা আমরা গ্রহণ করতে পারছি। এলাকার লক্ষাধিক মানুষের জীবিকা ও পরিবেশ রক্ষায় ধোপাজান চলতি নদী থেকে বালু উত্তোলন বন্ধে পদক্ষেপ নেবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, এমনটি প্রত্যাশা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। দলের প্রার্থী ঘোষণায় শরীয়তপুর 1 আসনে বিএনপির নেতাকর্মীদের মাঝে ফিরেছে প্রাণ চাঞ্চল্য। সেখানকার আরো খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী রাজীব হোসেন রাজন। প্রার্থী ঘোষণা নেতাকর্মীদের উচ্ছ্বাস এবং রাজনৈতিক তৎপরতা কেমন দেখছেন, কি বলছেন তারা জানাবেন। দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনের বিএনপি প্রার্থী ঘোষণার পরপরই কিন্তু শরীয়তপুরের এক ধরনের উৎসব আমেজ দেখা দিয়েছে। আমরা কিন্তু দেখেছি সোমবার যেদিন প্রার্থী ঘোষণা করা, এর পরপরই কিন্তু এই অঞ্চলে যারা বিএনপি নেতাকর্মী রয়েছে তারা আনন্দ মিছিল করেছে, তারা বিভিন্ন ধরনের মোটরসাইকেল শোডাউন থেকে শুরু করে বিভিন্ন ধরনের মিছিল করেছে। আমি যদি বলি, আমি এখন যেখানে রয়েছে এটি শরীয়তপুর 1 আসন। শরীয়তপুর 1 আসন থেকে নমিনেশন দেওয়া হয়েছে সাইদ আহমেদ আসলামকে, যিনি জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক, এবং শরীয়তপুর 2 আসন থেকে নমিনেশন
নমিনেশন দেওয়া হয়েছে শফিকুর রহমান কিরণ, যিনি এই যে জেলা বিএনপির সভাপতি, এবং শরীয়তপুর 3 আসন থেকে নমিনেশন দেওয়া হয়েছে তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহমেদ অপুকে। আমি এখন কথা বলতে চাচ্ছি এই আসনেরই শরীয়তপুর 1 আসনের সংসদ সদস্যের একজন নেতা এবং যিনি যুবদলের নেতৃত্ব দিচ্ছেন। আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, এই যে আপনাদের যে প্রার্থী দেওয়া হয়েছে, এই প্রার্থী নিয়ে আপনাদের কতটুকু সন্তুষ্ট এবং আপনাদের এই দলীয় প্রার্থীকে আপনারা বিজয়ী করতে কতটা ঐক্যবদ্ধ আছেন? আমরা বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা শরীয়তপুর জেলা যুব দল, ছাত্র দল, বিএনপি, স্বেচ্ছাসেবক দল, সমস্ত অঙ্গ সংগঠন, আমরা একটা বৃহত্তর রাজনৈতিক দলের পরিবারের সদস্য। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের সর্ববৃহত্তর রাজনৈতিক দল। এই দলে প্রতিযোগিতা থাকবে, অনেক যোগ্য প্রার্থীরা আছে, অনেক জনপ্রিয়তা প্রার্থী আছে, কিন্তু সরকারের বিভিন্ন দলের বিভিন্ন গোয়েন্দা সংস্থা আছে, তাদের রিপোর্টের ভিত্তিতে মূলত প্রার্থী নির্বাচিত করা হয়। সেক্ষেত্রে শরীয়তপুর জেলা 1-এ আমাদের নমিনেশন দেওয়া হয়েছে শরীয়তপুর জেলা বিএনপির সম্মানিত সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট শিল্পপতি, বিশিষ্ট দানবীর, কর্মী বান্ধব নেতা সাইদ আহমদ আসলাম ভাইকে। শরীয়তপুর এর সর্বস্তরের বিএনপির নেতাকর্মীরা ইতিমধ্যে দেখেছেন তাকে মনোনয়ন দেওয়ায় তারা আনন্দিত, তাকে স্বাগত জানিয়ে মিছিল করেছে, শুভেচ্ছা জানিয়েছে। আমরা শরীয়তপুর জেলা যুবদল ইনশাল্লাহ তার বিজয় সুনিশ্চিত করার জন্য আমরা কাজ করে যাব ইনশাল্লাহ। আমরা আরো একজনের সঙ্গে কথা বলতে চাই। এই যে আপনাদের যে প্রার্থী দিয়েছেন এবং এই 3টি আসনে যে প্রার্থী রয়েছে, আপনাদের প্রার্থীকে বিজয়ী করতে আপনারা কতটা ঐক্যবদ্ধ আছেন এবং আপনারা বিএনপি সবাই কি এক আছেন কিনা, আপনাদের ভিতরে কোনো ভাগ রয়েছে? ইতিমধ্যে আমার সিনিয়র বলেছেন যে শরীয়তপুর 1 আসনে সাইদ আহমেদ আসলাম সাহেবকে নমিনেশন দেওয়ার কারণে আপামর জনতা সবাই খুশি হয়েছে, কারণ তিনি শরীয়তপুর জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক, দানবীর এবং বিগত 17 বছর ফেসিবাদী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তাকে নমিনেশন দেওয়ার কারণে শরীয়তপুরের সদরের 1 আসনের সকল মানুষ সকলেই আনন্দিত এবং সকলেই তাকে বিজয়ী করার জন্য শতভাগ আশাবাদী এবং যার যার অবস্থান থেকে শতভাগ চেষ্টা করে তাকে বিজয়ী করবে সেই প্রত্যাশা সকলেই করছি। হ্যাঁ দর্শক, আমরা কিন্তু কথা বলেছিলাম এই আসনে যারা বিএনপি নেতাকর্মী আছে তাদের সঙ্গে, এবং আমরা এর আগেও বিএনপি নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছি। তারা জিনিস জানিয়েছেন দীর্ঘদিন পর তাদের যে পছন্দের যে প্রতীক রয়েছে, সেই পছন্দের প্রতীককে তারা ভোট দিতে পারবে। এই জন্য কিন্তু তারা অনেকটাই আনন্দ এবং উৎসব মুখর পরিবেশে কিন্তু তারা কিন্তু দেখেছি মিটিং করেছে, মিছিল করেছে। তাদের ভিতরে যেই দ্বন্দ্ব বা এই ছিল সেগুলো সব একত্রিত করে কিন্তু তার আগামীতে যেই 13দশ জাতীয় সংসদ নির্বাচন সেই বিএনপিকে তারা বিজয়ী করার জন্য। ধন্যবাদ রাজন। কুমিল্লার ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন নিমসার বাজারে অবৈধভাবে সম্প্রসারিত সবজির বাজারের কারণে দীর্ঘ যানজটের পাশাপাশি সড়ক পারাপারে ভোগান্তি পোহাতে হয় পথচারীদের। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী নাসির উদ্দিন চৌধুরী। নাসির, দীর্ঘদিন ধরে এই যে অবৈধভাবে সম্প্রসারিত বাজার তৈরি হচ্ছে এবং বিভিন্ন সময় কিন্তু ভেঙেও ফেলা হচ্ছে, এর পিছনে আসলে কারা জড়িত? আর এই যে জনভোগান্তি, কি বলছেন চলাচলকারীরা বা প্রশাসনই বা কোনো পদক্ষেপ নিয়েছে কিনা জানাবেন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের যে 12টি স্পটে প্রতিদিনই যানজট সৃষ্টি হয়, তার মধ্যে নিমসার কাঁচা বাজার যে সবজি বাজার আছে সেই সবজি বাজার অন্যতম। এখানে আমরা যেটি প্রতিদিন দেখি, এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপরে অবৈধভাবে সবজি বাজার বসে। সেখানে সেই সকাল থেকে একেবারে দুপুর পর্যন্ত, আবার বিকেল থেকে রাত পর্যন্ত দফায় দফায় যানজট সৃষ্টি হয়। যানজটের মূল কারণ এই পাইকারি বাজারের উপরে ক্রেতা বিক্রেতারা, অর্থাৎ পাইকারি ক্রেতা বিক্রেতারা তারা তাদের মালামাল উঠানামা করা, রাস্তার উপরে ট্রাক বিভিন্ন যানবাহন দাঁড়িয়ে রেখে তারা মালামাল উঠানামা করা, মানে সব মিলিয়ে একেবারে অর্থাৎ সড়কের উপরেই তারা বাজার বসিয়ে তারা যানজট সৃষ্টি করে এবং এই যানজটের কারণে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহন দফায় দফায় আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়। আমি আমাদের ক্যামেরার মাধ্যমে দেখাতে চাই এটি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, অর্থাৎ মহাসড়ক এটা বোঝাই যাচ্ছে না এটা কি হাটবাজার নাকি মহাসড়ক। এরপরে আমরা যেটি দেখি সেটি বাজারের ঠিক পাশেই একটি কলেজ রয়েছে, একটি হাই স্কুল রয়েছে, একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এই স্কুল কলেজের ছাত্রছাত্রীরাও এখানে প্রবেশে তারা তাদের বাধার সৃষ্টি হয় এবং স্কুল কলেজের ছাত্রছাত্রীরা আমাদের সাথে একটু আগে কথা বলেছেন। তারা বলেছেন যে এখানকার
দূর দূরান্ত থেকে সবজি নিয়ে পরিবহনগুলো আসে, সেই পরিবহনের ড্রাইভার এবং শ্রমিকেরা এখানে মলমূত্র ত্যাগ করে কলেজের আশেপাশে। পাশাপাশি এখানে তারা এখানে বিশ্রাম করার কারণে তাদের লেখাপড়ার তাদের যেই শিক্ষা গ্রহণে সেই শিক্ষা গ্রহণে তাদের ব্যাঘাত ঘটে। অর্থাৎ সর্বোপরি বলা যায় যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এই নিমসার বাজারটি যেমনি ঢাকা চট্টগ্রামে চলাচলকারী যানবাহনের যানজট সৃষ্টি করে, তেমনি স্কুল কলেজের ছাত্রছাত্রী এবং স্থানীয় পথচারীদের চলাচলও বাধার সৃষ্টি করে। তো এইটি বারবার উচ্ছেদ করা হলেও আবার অদৃশ্য কারণে বাজারগুলো বসে। তো আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা বলেছে এটি স্থায়ী সমাধানের জন্য তারা ব্যবস্থা নেবেন। তো সাথে এই ছিল আমার কাছে কুমিল্লার নিমসার বাজারের যানজটের সৃষ্টির সর্বশেষ খবর। ধন্যবাদ নাসির। চট্টগ্রামের ব্যস্ততম নিউ মার্কেট ও আশপাশের এলাকায় হকার উচ্ছেদ নিয়ে চলছে চোর পুলিশ খেলা। অভিযানের সময় উধাও, আর শেষ হতেই ফের ফুটপাত দখল করে শুরু হয় বেচাকেনা। হকার উচ্ছেদ ও পুনর্বাসনের নেপথ্যে জড়িত রাজনৈতিক দলের নেতা থেকে শুরু করে প্রশাসনের অনেকেই। অভিযানের আগেই চলে যায় খবর, প্রশাসন পৌঁছানোর আগে তল্পিতল্পা গুটিয়ে সটকে পড়েন, আর অভিযান শেষ হলে ফের দখল হয়ে যায় ফুটপাত। যাদের বিরুদ্ধে এত অভিযোগ সেই হকাররাই আবার হয়রানির পাল্টা অভিযোগ তুলছেন নিউ মার্কেটের দোকান মালিকদের বিরুদ্ধে। মনে করেন একটা শার্ট 250 টাকা দিয়ে নিচ্ছে বা 200 টাকা দিয়ে নিচ্ছে, মার্কেটে একটা শার্ট 1400-1500 টাকা। তারা তো রিক্সাওয়ালাতে ওইখান থেকে কিনতে পারবে না, আমাদের থেকে নিতে হবে। এই জন্য তাদের জলে যাতে আমরা একেবারে উঠে যাই, এই জন্য ওনারা গাছ টাছ লাগাতে চাইছে এখানে। হকাররা সবাই জড়ো হয়েছে যে এটা হবে না, কারণ হকারের পেটে লাথি দেওয়া যাবে না। 10 লাখ রোহিঙ্গা যদি বাংলাদেশে জায়গা পায়, আমরা তো রোহিঙ্গা না, আমরা হইলাম এই দেশের নাগরিক। আমরা তো চাঁদাবাজি করতেছি না, সাধারণ ক্ষুদ্র ব্যবসা করে যাইতেছি। ব্যবসায়ীদের দাবি দিনভর ফুটপাত দখল করে রাখে ভ্রাম্যমাণ বিক্রেতারা। যদি নিউ মার্কেটের আশেপাশে যদি 500 হকার ধরেন, 250 হচ্ছে নিউ মার্কেটের 1 সময় না 1 সময় কর্মচারী। 4টার আগে কেউ এখানে বসতে পারবে না। এর রাতের পরে আমরা 9টার পরে 10টার পরে মার্কেট বন্ধ করে দিই। এরপরে ওরা যদি সারা রাতও থাকে আমাদের সমস্যা নেই, কিন্তু যাওয়ার সময় তাদের গাড়ির বস্তা মালামাল সব নিয়ে যাবে এবং যেই জায়গাটা তারা ওখানে অবস্থান করছিল ওটা যেন পরিষ্কার করে। মঙ্গলবার নিউ মার্কেট মোড়ে উচ্ছেদ অভিযান পরিচালনার পর হকারদের জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেয় সিটি কর্পোরেশন। 4টার পরে এই সাইডে কোনো ছাতা মাদান দিবে না, আমরা ওদিকে ছাতা দিচ্ছি। এটা ভিন্ন জিনিস, নিউ মার্কেটের এন্ট্রান্সের মুখে ছাতা দিয়ে এটাকে জায়গা দিবে না। আমরা এখানে পার্মানেন্ট কোনো স্ট্রাকচার থাকতে পারবে না। গেল 15 বছর হকারপাড়া খ্যাত চট্টগ্রাম নিউ মার্কেট এলাকা নিয়ন্ত্রণ করত আওয়ামী লীগের নেতাকর্মীরা। পট পরিবর্তনের পর কেবল হাত বদল হয়েছে, হকাররা আগের জায়গায় রয়েছে বহাল তবিয়তে। ডিবিসি নিউজ ডেস্ক। শীতের আগমনী বার্তা নিয়ে উত্তরের আকাশে আবারও দেখা মিলেছে কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য। মঙ্গলবার ভারত ও নেপাল সীমান্তে অবস্থিত পৃথিবীর 3য় পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার দেখা মিলল পঞ্চগড় সীমান্তে। হেমন্তের মেঘমুক্ত আকাশে উকি দেয় কাঞ্চনজঙ্ঘার সাদা চূড়া। আর মনোমুগ্ধকর এই দৃশ্য খালি চোখে উপভোগ করতে তেঁতুলিয়ায় ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা। প্রতি বছরই অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বর পর্যন্ত মেঘমুক্ত আকাশে কাঞ্চনজঙ্ঘার মোহনীয় সৌন্দর্য দেখতে পায় তেঁতুলিয়ার সীমান্ত এলাকার বাসিন্দারা। মঙ্গলবার ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে বিশ্বের 3য় সর্বোচ্চ পর্বতশৃঙ্গের সাদা রূপালী চূড়া যেন নতুন দিনের সৌন্দর্যে যোগ করে অন্যরকম আবেশ। প্রতি বছর কাঞ্চনজঙ্ঘার অপরূপ এ দৃশ্য উপভোগ করতে দেশ বিদেশের নানা প্রান্ত থেকে পর্যটকরা ভিড় জমায় সর্ব উত্তরের জেলা তেঁতুলিয়ায়। ভয়ে আসছিলাম যে কি জানি দেখতে পাই কিনা, বাট রাস্তার থেকে দেখে আমরা সবাই খুবই এক্সাইটেড। ভালো পরিষ্কার দেখা যাচ্ছিল। এত সুন্দরভাবে যে প্রকৃতি আজকে দেখা দিল, এটা আসলেই খুবই আমরা ভাগ্যবান। এবছর পর্যটকদের নিরাপত্তা ও আবাসন নিশ্চিতে একটি অ্যাপস চালু করেছে উপজেলা প্রশাসন। একটা মোবাইল অ্যাপস চালু করেছি, সেটা একই সাথে ট্যুর গাইড হিসেবেও কাজ করবে। আর মোবাইল অ্যাপসের মাধ্যমে বাড়িতে বসেই চাইলে যে কেউ এখানে হোটেলগুলো বুকিং করতে পারবে। সবাই সবার মতো ড্যাশবোর্ডগুলো রেডিও করে ফেলেছে, আমরা অতি শীঘ্রই এটা চালু করতেছি। মেঘমুক্ত আকাশে কাঞ্চনজঙ্ঘা প্রতিদিন হেসে উঠুক, পর্যটকরা প্রাণ ভরে উপভোগ করুক কাঞ্চনজঙ্ঘার মায়াবী রূপ সৌন্দর্য, এই প্রত্যাশা সকলের। ডিবিসি নিউজ ডেস্ক। পাহাড়ি ফল আনারকলি কক্সবাজারে একসময়ে ফেলনা হিসেবে পরিচিত হলেও বৈচিত্র্যপূর্ণ স্বাদের কারণে পর্যটকদের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে আনারকলি নামে।
সৈকতে বর্তমানে এই ফল বিক্রি করে কর্মসংস্থান হয়েছে শতাধিক ভাসমান দোকানের, যাদের অধিকাংশই নারী। তাই আনারকলি ফল বাণিজ্যিক চাষাবাদের সুযোগ সৃষ্টির দাবি ব্যবসায়ীদের। আনারকলি বা পেশন ফ্রুট দক্ষিণ আমেরিকায় জন্মানো এই ফলটি দেশের কক্সবাজার ও বান্দরবন অঞ্চলে ফলন ভালো। ফলে কয়েক বছর ধরে কক্সবাজার সৈকতে পর্যটকদের জনপ্রিয় হয়ে উঠেছে আনারকলি। আনারকলি মূলত লতা জাতীয় গাছের পাহাড়ি ফল। বছরে দুবার ফল ধরে। কাঁচা অবস্থায় সবুজ থাকলেও পরিণত হয়ে হলুদ বা গাঢ় বেগুনি রং ধারণ করে। ফলটি মূলত টক স্বাদের, তাই ঝাল, লবণ, চিনি সহ নানা মশলা মিশিয়ে মুখরোচক করে ক্রেতাদের কাছে পরিবেশন করে। আকার ভেদে প্রতিটি ফল বিক্রি হয় 20 থেকে 50 টাকায়। প্রকৃত নাম হচ্ছে আনারগুলা আমাদের আঞ্চলিক ভাষায়, আবার কেউ কেউ বলে ট্যাং ফল, প্যাশন ফ্রুট। ছুরি দিয়ে কাটা হয়, তারপরে লবণ দিতে হবে, হালকা হালকা চিনি দিতে হবে, হালকা মরিচ দিতে হবে। গাইড গরম দিক থেকে আনে, কেনার পরে 22 টাকা 23 টাকা বিক্রি হয়, 40, 30, 50। অপ্রচলিত ফল হলেও কক্সবাজার ঘুরতে আসা পর্যটকদের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে। এখানে এসে প্রথমবার দেখছি, খেয়ে ভালো লেগেছে। প্রথম বললাম যে খাবো না, তারপর দেখলাম যে ওরা বললো যে না, খেয়ে দেখো ভালো লাগে। আসলে সত্যি খুব অসাধারণ টেস্ট। এই ফলটা আমরা অনেকবার খেয়েছি, যতবার কক্সবাজার আসি এখানে খেয়েছি। এই ফল বিক্রিকে কেন্দ্র করে শতাধিক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে সমুদ্র পাড়ে। ফলটি বাণিজ্যিকভাবে চাষ করা গেলে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। আগে তেমন চাহিদা ছিল না, ফেলে ছিল একসময় কক্সবাজারে। এটা একটা পাহাড়ি ফল যেটার নাম হচ্ছে আনারগুলা। পর্যটক আসে আপনার 100 পিস 150 পিস পাইকারিও দেশের বাড়িতে নিয়ে যায়। একসময় ফেলনা হলেও এখন অর্থনৈতিক সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করেছে। এই ফলের বাণিজ্যিক চাষাবাদের সুযোগ সৃষ্টির দাবি তাদের। ডিবিসি নিউজ ডেস্ক। ইতিহাস সৃষ্টি করে নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হলেন 34 বছরের জোহরান মামদানি। বেসরকারি ফলাফলে রিপাবলিকান পার্টির কার্টিস লিওয়া ও স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমো পিছনে ফেলে তিনি জয় লাভ করলেন। এ জয়ের মধ্য দিয়ে মামদানি হলেন শহরটির প্রথম মুসলিম মেয়রও। স্থানীয় সময় মঙ্গলবার সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে আনুমানিক 17 লাখ মানুষ ভোট দিয়েছেন। 30 বছরের মধ্যে এটি সর্বোচ্চ ভোটার উপস্থিতি। এবারে নির্বাচনে প্রায় 7,35,317 জন আগাম ভোট দিয়েছেন। প্রেসিডেন্ট নির্বাচন ছাড়া অন্য কোনো নির্বাচনে নিউ ইয়র্ক শহরে এটিই সর্বোচ্চ আগাম ভোট পড়ার ঘটনা। সর্বোচ্চ ভোট পেয়ে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জোহরান মামদানি নিউ ইয়র্ক সিটির 111তম মেয়র নির্বাচিত হলেন। নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের সাবেক গভর্নর ও স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমো এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস লিওয়াকে পরাজিত করে ইতিহাস গড়লেন তিনি। মামদানি উগান্ডার কাম্পালায় জন্মগ্রহণ করেন। বোর্ডেন কলেজ থেকে আফ্রিকান স্টাডিজে স্নাতক তিনি। তার মা মীরা নায়ের খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা, বাবা অধ্যাপক মাহমুদ মামদানি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। মামদানি ডেমোক্রেটিক পার্টি এবং ডেমোক্রেটিক সোশ্যালিস্ট অব আমেরিকা দলের সদস্য। 2021 সাল থেকে তিনি কুইন্সের নিউ ইয়র্ক রাজ্য বিধানসভার 36তম জেলার নির্বাচিত প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। এদিকে ভার্জিনিয়ায় গভর্নর নির্বাচনে জয় পেয়েছেন ডেমোক্রেট প্রার্থী এবিগেইল স্পেনবার্গার। রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী উইনসম আর্ল সিয়ার্সকে হারিয়ে এই প্রথম জয় পায় ডেমোক্রেট দল। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার 8ম দিনের রিভিউ শুনানি। এদিন বিএনপির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষে রাষ্ট্রপক্ষ এই মামলায় নিজেদের আইনি অবস্থান তুলে ধরবে। এর আগে মঙ্গলবার সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক বলেন, ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের মাধ্যমে শুধু বিচার বিভাগ নয়, পুরো জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছিল, এমন অভিযোগ বিএনপি মহাসচিবের আইনজীবীরা। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে করা রিভিউ শুনানির 7ম দিনে আপিলের শুনানিতে তিনি এ অভিযোগ করেন। একই বিষয়ে সমাপনী বক্তব্যে আইনজীবীরা বলেন, আপিল বিভাগ চাইলে তা সংশোধন করতে পারে। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 97, বাগেরহাট 3-এ।
স্বাগত জানাচ্ছি CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আজ স্বাধীন থাকবো বাগেরহাট 3 এবং খুলনা 1 আসন। আমি এখন আছি বাগেরহাট 3। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। কথা বলবো, জানার চেষ্টা করবো আগামী নির্বাচনে তিনি সম্ভাবনা রয়েছে তার প্রার্থিতা নিয়ে সেই বিষয়টি। স্বাগত আপনাকে CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আপনি এই আসনটি থেকে কেন নিজেকে যোগ্য মনে করছেন? ধন্যবাদ প্রিয় সাংবাদিক ডিবিসি। আপনি জানেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতা জনাব তারেক রহমানের একটা নির্দেশনা আছে, যারা সুদীর্ঘ দিন মাঠে ময়দানে ছিল এবং কাজ করেছে, হামলা মামলার শিকার হয়েছে, একটা দিনের জন্য মাঠ থেকে যায় নাই। আমি এই এলাকার এই জনপদের মোরেলগঞ্জ, শরণখোলা, কচুয়ার সকলকে নিয়ে দীর্ঘ 2 যুগেরও বেশি কাজ করছি। এই 17 বছরে একটি দিনও আমি এই নেতাকর্মীদের রেখে চলে যাই নাই। হামলা মামলার শিকার হয়েছি, আমার নিজের নামে মামলা হয়েছে। এখানে যারা আছেন, আমার সভাপতি সাহেবের নিজে গুম হইতে গিয়েছিল, তার চোখ বেঁধে ক্রোচে নিয়ে গেছিল। এই ফরিদ সাহেব যিনি আছেন, তার নামে মামলা হয়েছে। আসাদুজ্জামান মিলনের নামে মামলা হয়েছে। রাসেল আল ইসলামের নামে মামলা হয়েছে। এইখানে যারা আছে এরা মোরেলগঞ্জ, শরণখোলার সকল বডি, এই বডি যারা বিএনপি সুদীর্ঘ দিনের যারা রাজনীতি করছে তারাই এখানে উপস্থিত আছে এবং তাদেরকে রেখে আমি একটা দিনের জন্য যাই নাই। এবং আন্দোলন, সংগ্রাম, উন্নয়ন, সামাজিক অনুষ্ঠান, এই প্রত্যেকটি জায়গায় আমি ছিলাম এবং রাতের অন্ধকারে গোপনে হলেও আমি নেতাকর্মীদের খবর নিয়েছি এবং এরা যারা জেলে ছিল তাদের আমি খোঁজ নিয়েছি, যারা হামলার করেছে তাদেরকে আমরা খোঁজ নিই। মোট কথা হামলা মামলা উপেক্ষা করেই আমি এদের পাশে ছিলাম। সেক্ষেত্রে আপনাকে বাদে যদি অন্য কাউকে দেওয়া হয়, এক হয়ে কাজ করবেন কিনা, তার হয়ে কাজ করবেন কিনা? এছাড়া আমরা দেখেছি যে মনোনয়ন যারা পায়নি, যে সমর্থকরা, সেই সমর্থকরা রাস্তা অবরোধ করেছে, বিভিন্নভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে, সে বিষয়টা কি? আমি কিন্তু আপনাকে আগেই বলেছি যে এই জনপদের প্রত্যেকটি মানুষ আমাদেরকে চায়। আমাদের এই যে লোক মুখগুলি দেখছেন এরাই মূল বিএনপির লোক। এখন ওই সেই মায়ের গল্পের মতো যে আমার বাচ্চা আমি তো আরেকজনকে বলি দিতে দিব না, সুতরাং ছেড়ে দিব, কিন্তু বিএনপি বলি হয় এমন কোনো বিষয় নাই। তা আমি বিশ্বাস করি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতা জনাব তারেক রহমান যে নির্দেশ দিয়েছে, এই নির্দেশ আমি অবশ্যই নমিনেশন পাবো। বিগত 2বার আমি এখান থেকে নমিনেশন পেয়েছিলাম। তো সেক্ষেত্রে এবার কি ধরনের প্রতিশ্রুতি সাধারণ মানুষের কাছে নিয়ে যেতে চান? ইশতেহার তো থাকবে, তারপর আপনার নিজের কি ধরনের? আমাদের দলের ইশতেহার থাকবে এবং এই আসনে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই উপজেলার এটি পৌরসভা, এখানে একটু বৃষ্টি হলেই পানির গর্ভে নিমজ্জিত হয়ে যায়। ফ্যাসিস্ট সরকারের আমলে এই এলাকায় কোনো কাজকর্ম হয় নাই, রাস্তা হয় নাই, ঘাট হয় নাই, মসজিদ, মাদ্রাসা, স্কুলের উন্নয়ন হয় নাই। আমরা সমষ্টিগতভাবে সবাই মিলে যদি আল্লাহর রহমতে আমাদের সরকার গঠন হয় এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতা জনাব তারেক রহমান যদি সরকার প্রধান হয়, এই পৌরসভাকে আমরা এই যে সমস্যাগুলি আছে এগুলো সমাধান করব। আমরা পর্যটন কর্পোরেশন, যাতে সুন্দরবনের এরিয়ায় আমার বাড়ি, যাতে পর্যটন কর্পোরেশন দিয়ে 3টা অন্তত পর্যটন পয়েন্ট আমরা তৈরি করতে পারি, এটা ব্যবস্থা করব। স্কুল, মাদ্রাসা, কলেজগুলি উন্নতি করার চেষ্টা করব। যে রাস্তাগুলি, ঘাটগুলি আছে সেইগুলি আমরা পুনরায় নির্মাণ এবং নতুন করে নির্মাণ করার চেষ্টা করব। বিশেষ করে এই অঞ্চলে শহর রক্ষা বাঁধ খুব প্রয়োজন, এটা আমরা উপলব্ধি করেছি এবং শহর রক্ষা বাঁধ আমরা করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো সেক্ষেত্রে সনাতন ধর্মাবলম্বী যারা আছে তারা কি বিএনপিকে বেছে নেবে কিনা এই আসন থেকে? আপনি বোধহয় লক্ষ্য করছেন আমাদের এই অঞ্চলে সনাতন ধর্মের যারা আছে এরা কিন্তু অত্যন্ত নিরাপদ। বিগত 2 যুগের বেশি আমরা এদের পাশে আছি। জাতীয়তাবাদী দল, মোরেলগঞ্জ শাখা এবং পৌর শাখা এবং শরণখোলা, এই গত 2 বছর ফ্যাসিস্ট পালিয়ে যাওয়ার পরেও তাদের একটা দিনের জন্যও কোনো অনুষ্ঠানে আমরা উপস্থিত থাকি নাই এমন কোনো নজির নাই। এবং যখন শারদীয় পূজায় রং তুলি দিয়েছে প্রতিমায়, সেই হইতে এই আমরা একদম শেষ পর্যন্ত এদের সাথে ছিলাম, একদম বিসর্জন পর্যন্ত। এবং আমাদের একটা বক্তব্য ছিল যে ধর্ম যার যার, বাংলাদেশ সবার। আমি বিশ্বাস করি এই অঞ্চলে হিন্দুরা নিরাপদে আছে এবং আমাদেরই তারা বেছে নেবে, এর কোনো বিকল্প নাই। জামাত রয়েছে মাঠে ভোট যুদ্ধে, কতটা শক্তিশালী দল বা প্রতিপক্ষ হচ্ছে কিনা সে বিষয়টা যদি আমরা জামাত নিয়ে, বিশেষ করে আমি যদি প্রার্থী হই, আমি জামাতকে কোনো কিছু মনেই করি না। আমি প্রার্থী হলে জামাত মাঠে থাকবে কিনা আমি চিন্তিত আছি, কারণ না মাঠে থাকারই প্রশ্ন আসে না। এরা বিভিন্ন জায়গায় মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে। ভোট দিলে পাল্লায় নিয়ে যাবে আল্লাহ যে কোথায় নিয়ে যাবে আমি জানি না, জান্নাতে না জাহান্নামে সেটাও তারা স্পষ্ট করে না। সুতরাং এরা একটা ধর্মভিত্তিক দল। আমি
মনে করি এদের সকল কথাই মিথ্যা। সুতরাং এরা মিথ্যার উপর ভর করে রাজনীতি করছে। আপনারা তো বলেন যে তাদের কর্মীরা তাদের ভোটার, বাকি কেউ না, তাদের তো 5% ভোটার এই মোড়লগঞ্জ শরণখোলা কচুয়ে আছে কিনা আমার সন্দেহ হচ্ছে। তারা সবসময় আমাদের ধানের শেষে নেতাকর্মীদের উপর ভর করে চলে, কিন্তু আমাদের নেতাকর্মীরা এটা প্রত্যাখ্যান করেছে। তাদের আচরণ এবং গতিবিধি আমরা বুঝতে পেরেছি এরা একটা ভণ্ড দল। এই ভণ্ড দলের উপর এই মোড়লগঞ্জ শরণখোলা কচুয়ার মানুষ নির্ভরশীল থাকবে না। শতভাগ নিশ্চিত আপনি পাচ্ছেন? ইনশাল্লাহ আমি 2বার নমিনেশন যেতে পেয়েছি, এবারও পাবো। অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তী সময় বেলা 12টা থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থী যারা রয়েছেন তারা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয়। সঙ্গে থাকুন CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের। ফিলিপিন্সের টাইফুন কালমেঘির তাণ্ডবে মৃতের সংখ্যা 58 জনে পৌঁছেছে। স্থানীয় সোমবার সময় মঙ্গলবার দেশটির মধ্যাঞ্চলে আঘাত হানায় ঘূর্ণিঝড়ে প্রবল বৃষ্টি ও ব্যাপক বন্যা দেখা দিয়েছে। পানিতে ডুবে গেছে বহু বাড়িঘর। স্থানীয় কর্তৃপক্ষ জানায় শুধুমাত্র সেন্ট্রাল সেবু প্রদেশে অন্তত 39 জনের মৃত্যু হয়েছে। পাশের বহুল দ্বীপে মৃত্যু হয়েছে একজনের। সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার মানবিক সহায়তা ও উদ্ধার অভিযানে অংশ নিতে গিয়ে মিন্ডানাও দ্বীপের আগুসান দেল সুর অঞ্চলে বিধ্বস্ত হয়ে মারা যান 6 জন। ঘন্টায় 180 কিলোমিটার বেগের দমকা হাওয়া নিয়ে ভিয়াসাস দ্বীপমালা ও উত্তর পালাওয়ান অতিক্রম করে টাইফুনটি। আবহাওয়াবিদরা জানিয়েছেন বৃহস্পতিবার রাতে ভিয়েতনামের মধ্যাঞ্চলে স্থলভাগে আঘাত হানতে পারে টাইফুন কালমেঘি। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।